ডোমেইন হোস্টিং কি এগুলো একটু বেসিক পার্টগুলো একটু আলোচনা করি। আর বিষয় হচ্ছে ক্লায়েন্ট এর কাজ করলে তো আপনার অনলাইন সিস্টেমে আপনাকে কাজ করতে হবে, হ্যাঁ? সো অনলাইন সেটআপটা আমি আজকে একটু দেখাই নিই। ইজি, আপনার অফলাইনে যে এত ঝামেলা করছেন অনলাইনে এত ঝামেলা নাই। অনলাইনেও আপনি চাইলে ম্যানুয়ালি সেটআপ করতে পারবেন এবং চাইলে হচ্ছে এখানে স্ক্রিপ্ট থাকে যেটা বলা হয় অটো ইনস্টলারের মতো। ক্লিক ক্লিক করে করে আপনার অটোমেটিক এটা ইনস্টল করে ফেলতে পারবেন। আচ্ছা, সো অনেক কিছু বিষয় থাকে। তো এটা হচ্ছে যেমন এটা আমার পার্সোনাল সার্ভিস কোম্পানি আর কি। এখন বিষয়টা হচ্ছে এই আমাদের যে সিস্টেমেটিক আর হচ্ছে অন্যান্য কোম্পানি যে বড় বড় কোম্পানির সিস্টেমেটিক প্রায় সেমই, মানে একটা অ্যাকাউন্টে আওতাধীন আপনি সবকিছু পেয়ে যাবেন। যেমন হচ্ছে ধরেন গোডিডি ক্লায়েন্টরা তো সাধারণত কি করে, বাইরের ক্লায়েন্টগুলো তো আপনার নিমচিপ, গোডিডি, এরকম নামি নামি যে সার্ভার কোম্পানিগুলো আছে তাদের থেকে ডোমেইন হোস্টিং কিনে কিন্তু আপনাকে প্রোভাইড করবে, হ্যাঁ? তো এখন বিষয়টা হচ্ছে দুইটা, আপনি যদি কিনেন ডোমেইন কিভাবে কিনবেন, হোস্টিং কিভাবে কিনবেন, এরকম কিছু বিষয় থাকে এবং এগুলো নিয়ে কিছু কথাবার্তা থাকে। সো এগুলো একটু কভার করার চেষ্টা করবো আর কি। তো প্রথমে আমরা একটু আলোচনা করি যে আপনি যদি কিনেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। যেমন একটা ডোমেইন সবসময় ইউনিক হয়, কখনো একটা ডোমেইন কিনে নিলে কেউ আপনি আর এটা কিনতে পারবেন না যদি উনি না রিসেল করে। তো সেক্ষেত্রে আর নেওয়ার কোনো অপশন থাকে না। যেমন facebook.com, এটা অলরেডি নেওয়া হয়ে গেছে, আপনি চাইলে facebook.com নিতে পারবেন। তো এরকম আপনি যদি কোনো একটা ডোমেইন নিতে চান সেটা অ্যাভেলেবল আছে কিনা এটা একটা বিষয়, ঠিক আছে? তো যেমন আমি একটা ডোমেইন কিনতে যাচ্ছি, সেটা এখন আছে কিনা সেটা আমি চেক করব। যেমন ডোমেইন থেকে রেজিস্ট্রেশন অপশনে যাই। আসলাম আমরা এখানে। এখন ধরেন আমরা একটা ডোমেইন নিতে যাচ্ছি wdd 54 নামে, ঠিক আছে? তো এখানে একটা সিকিউরিটি কোয়েকশন আছে, সিকিউরিটি কোয়েকশনটা আমরা দিয়ে দিই 87 PVU। আচ্ছা, ক্যাপিটাল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে সার্চ করে ট্রাই করছি। সো কংগ্রাচুলেশন, এটা অলরেডি অ্যাভেলেবল আছে, চাইলে আমরা এটা নিতে পারি। সো প্রাইস কত এটা আমাকে দেখাচ্ছে। সেরকম সিস্টেমেটিক অনেক সময় আমাকে এগুলো নাও দেখাতে পারে। যেমন হচ্ছে ধরেন আমি যদি নিই বিডি ওয়েব সার্ভিস, লাইক .com-ই দিচ্ছি। সো এইটাও আপনার খালি আছে। সো ভালো লাগলো, এটা খালি পাবো এটা আমি ভাবতেও পারিনি। ওয়েব সার্ভিস বিডি বা ওয়েব ডিজাইন সার্ভিস দেখি, ওয়েব DESIG, ওয়েব ডিজাইন সার্ভিস বিডি, দেখি তো এটা আছে কিনা। হ্যাঁ, এটাও ভাই আছে তো। বুঝলাম না আজকে সবগুলো তুমি আচ্ছা, ওয়েব সার্ভিস .com দেখে আছে কিনা, ওয়েব ডিজাইন সার্ভিস .com। না, এটা নাই। তো না থাকলে হচ্ছে আপনাকে এইভাবে দেখাবে এবং এইটার পরিবর্তে, হ্যাঁ ভাইয়া, TEC স্ট্যাক SPACE স্পেস IT, এটা থাকবে, একটু ইউনিক টাইপের নাম লাগছে। হ্যাঁ, না নাই ভাই, এটাকে আপনি নিয়ে নিছেন। আচ্ছা এখন, হ্যাঁ হ্যাঁ, নেওয়া হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে 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 আচ্ছা, সমস্যা নেই, এটা একটু সময় নিয়ে আপনি দেখতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে যদি না থাকে অনেক সময় অনেক সিস্টেমেটিক অনেক ধরনের থাকে। যেমন আপনার হচ্ছে এইভাবে এখানে সাজেস্ট করতেছে যে ট্যাক্স এরকম স্পেস দিয়ে দিয়ে করা যায় বা হাই ট্যাক্স স্পেস IT.com, মানে এরকম আর কি। যেমন ঢাকা ট্যাক্স স্পেস IT.com, এরকম সাজেশন আপনাকে দিচ্ছে, হ্যাঁ? তো এখানে কিন্তু আবার ভাগ আছে। যেমন আমি আগে চিন্তা করতাম যে কোনো ওয়েবসাইট মানে হচ্ছে .com। যেমন হচ্ছে গান ডাউনলোড করতে আছি, ভাই একটু মিউট করে দেন তাহলে না হলে নয়েজ গুলো রেকর্ডে আসবে। যেমন হচ্ছে আপনার আহ, এরকম হয়, যেমন আগে হচ্ছে এরকম যখন ক্লাস 6-7 এ পড়তাম তখন বন্ধু বান্ধব অনেকে ইন্টারনেট ইউজ করতো, তো ওনাদের মোবাইল দিয়ে তখন হচ্ছে গান ডাউনলোড করার চেষ্টা করতাম। তো এরকম দিতাম যে বেস্ট জেম সং ডাউনলোড .com বা নিউ জেম সং ডাউনলোড .com, মানে সার্চ দেওয়া মানে হচ্ছে .com লিখে সার্চ দিতাম, মানে আইডিয়া ছিল এরকম, মানে কিছু থাকা মানে হচ্ছে .com।
তো এরকম একটা আইডিয়া থাকতো আর কি। তো আসলে ডোমিনের যে বিষয়গুলো, আমি একটা নোটপ্যাড ওপেন করে একটা জিনিস আপনাদের বুঝাই। ডোমিনের কিন্তু অনেক ধরনের প্রকারভেদ আছে, মানে যেটা আমরা বলি এক্সটেনশন। কখন আপনি কোনটার জন্য কি ধরনের ডোমেইন নেবেন, লেগে হচ্ছে ধরেন এই ডট কম আছে, আর কি কি আছে, তারপর হচ্ছে ডট ডট কম আছে, ডট অর্গ আছে, তারপর হচ্ছে ডট ইনফো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ডট নেট আছে, তারপর আর কি কি আছে, ডট কম ডট বিডি, ডট কম ডট বিডি, তারপর আছে ডট ইডু ডট বিডি, বা ডট গভ ডট বিডি, এরকম অনেক কিছু থাকে, তাই না? তো জাস্ট আমি একটু এই উদাহরণগুলো দিই। এছাড়াও অনেক ধরনের আছে, এক্স ওয়াই জেড, অনেক ধরনের আছে। তো এখন আমরা যদি কখনো কোনো একটা ওয়েবসাইট বানাই বা ক্লায়েন্টের যখন ওয়েবসাইট বানাবো, তখন আসলে কি ধরনের ডোমেইনগুলো নেওয়া উচিত। যেমন দেখেন, ডট কম ডোমেইন আমরা কাদের জন্য নিব, যেমন হচ্ছে ডট কম মানে হচ্ছে কমার্শিয়াল, যেসব ওয়েবসাইট মানে ব্যবসা প্রতিষ্ঠানে, মানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আপনার ব্যবসায়িক, মানে ব্যবসার উদ্দেশ্যে পরিচালিত হয়, বা ব্যবসার কাজে ব্যবহৃত হবে যে সব ওয়েবসাইটগুলো, তার জন্য হচ্ছে ডট কম। এখন ওয়েবসাইটের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে ধরেন বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, দুটি কিন্তু আলাদা বিষয়। যেমন হচ্ছে আমার বিজনেস ওয়েবসাইট হচ্ছে ক্রনিকো ডট নেট, এটা হচ্ছে আমার বিজনেস প্রতিষ্ঠানের নাম। আর আমার বিজনেস প্রতিষ্ঠানের আলাদা আলাদা সার্ভিস আছে। এখন আমি ধরেন হোস্টিং বিজনেস করি, যেমন pnserver.com হচ্ছে আমাদের এই একটা অঙ্গ, ইয়ে। তো আমাদের সার্ভিস যেহেতু আমি কিন্তু এটা সেল করতেছি, সো ক্রনিকো ডট নেটে কিন্তু হোস্টিংটা সেল করতেছে না, সেল করতেছি ই কমার্সে একটা ওয়েবসাইট বানাইছি হোস্টিং এর জন্য, ওইখানে সেল করতেছি। মানে পার্থক্যটা বোঝাতে যাচ্ছি এই যে বিজনেস ওয়েবসাইট আলাদা, ই কমার্স সাইট কিন্তু আলাদা। বিজনেস ওয়েবসাইটে শুধু বিজনেস ইনফরমেশনগুলো থাকবে, ই কমার্স ওয়েবসাইটে হচ্ছে আপনার এখানে প্রোডাক্ট সেলিং এর কাজগুলো করছে। আবার চাইলে আপনি মিস করেও বানাতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই। যাই হোক, তো দুইটাতে হচ্ছে ব্যবসায়িক না, ব্যবসার ইনফরমেশন বা ব্যবসার পণ্য আপনি বিক্রি করার চেষ্টা করছেন, তো এইগুলার জন্য হচ্ছে আপনি ডট কম নিতে পারেন। তারপর হচ্ছে ডট অর্গ। ডট অর্গ কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য, যেমন ধরেন যেসব প্রতিষ্ঠান আর্থিক লাভবান উদ্দেশ্য ছাড়া পরিচালিত হয়, লাইক এ সেভ দ্য চিলড্রেন, তারা যে সার্ভিসগুলো দিচ্ছে তারা কিন্তু পাবলিককে হচ্ছে টাকার বিনিময়ে সার্ভিস দিচ্ছে না, এরকম বিষয়গুলো হয়। তো যেসব যেমন ধরেন আপনারা মিলে ধরেন একটা ব্লাড ডোনেশনের একটা সংগঠন করছেন, তো আপনারা যে ব্লাডগুলো ডোনেট করছেন, এটা তো আর এমন না যে আপনি মানুষের কাছে টাকা নিয়ে তারপরে ব্লাডগুলো ডোনেট করছেন। তো এটা তো আর্থিক লাভবান উদ্দেশ্য ছাড়া আপনাদের প্রতিষ্ঠানগুলা পরিচালিত হচ্ছে। তো এই ধরনের প্রতিষ্ঠানের জন্য আপনি যখন কোনো ওয়েবসাইট বানাবেন, তখন হচ্ছে ডট অর্গ নেওয়া উচিত। কারণ আপনি যদি ডট অর্গ নিয়ে নেন, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, বাট একটা তো ফর্মালিটি বা একটা মেনটেনেন্স আছে। তো সেই ক্ষেত্রে সিকোয়েন্স অনুসারে আপনি কাজগুলো নিতে হবে। কারণ আপনি যদি ওই এসব প্রতিষ্ঠানের জন্য এখন ডট কম নিয়ে নেন, তাহলে এটা হচ্ছে বেমানান, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডটা আসলে মেনটেন হচ্ছে না। ইনফরমেশন রিলেটিভ কোনো ওয়েবসাইট, সেটা হচ্ছে ইনফো। যেমন ধরেন আপনার কুমিল্লার জন্য বা সিলেটের জন্য আমরা ধরেন একটা ওয়েবসাইট বানালাম, যেখানে হচ্ছে শুধু কুমিল্লা ইনফরমেশন রাখবো, বা সিলেট ডিস্ট্রিক্টের জন্য শুধু সিলেট ভিত্তিক কোনো ইনফরমেশন রাখার চেষ্টা করছি, এই ক্ষেত্রে আমি ইনফো রাখতে পারি। মানে ইনফরমেশন ভিত্তিক ওয়েবসাইটের জন্য আমরা ইনফো নিতে পারি, বা লাইক ধরেন আর্কাইভ ওয়েবসাইট, এরকম আর কি। তারপর হচ্ছে ডট নেট। ডট নেট হচ্ছে সেই প্রতিষ্ঠানের জন্য যারা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে কাজ করে, যেমন আইএসপি কোম্পানি বা নেটওয়ার্ক রিলেটিভ সার্ভিস প্রোভাইড করছে, এরকম অনেক কিছু হতে পারে, তাই না? তো এইসব প্রতিষ্ঠানের জন্য ডট নেট আমরা ইউজ করি। তারপর হচ্ছে ডট কম ডট বিডি। ডট কম ডট বিডি এটা হচ্ছে বাংলাদেশের যে ওয়েবসাইট, মানে বাংলাদেশের কোনো নাগরিক চাইলে এটা নিতে পারবে, বাংলাদেশের নাগরিক ব্যতীত এটা নেওয়ার আমার জানা মতে যে কোনো পারমিশন নেই। মানে বাংলাদেশের যে কোনো নাগরিক চাইলে ডট কম ডট বিডি নিতে পারবে। আর শুধু বাংলাদেশ, আপনি ডট কমটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের যে কোনো মানুষ আপনি এটা নিতে পারে, সমস্যা নেই। ডট কম ডট বিডি নিতে হলে আপনার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় যাবতীয় সবকিছু বিটিসিএল এর কাছে প্রোভাইড করে তাদের ওয়েবসাইটে কিছু ডকুমেন্টেশন আছে, ওই পারপাস হচ্ছে আপনাকে এগুলো নিতে হবে। তো ডট কম ডট বিডি মানে হচ্ছে আপনি বাংলাদেশের জন্য যে কোনো ওয়েবসাইট তৈরি করেন, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আপনি ডট কম ডট বিডি নিতে পারেন। কারণ বাংলাদেশের ডোমেইনের আওতাধীন এই তিনটা এক্সটেনশনে আছে, ডট কম, ডট ইডু, ডট বিডি আর গভ ডট বিডি। তো এছাড়া এখানে তো ওয়ার্ক ডট বিডি এরকম নাই, তো সেক্ষেত্রে কিছু করার নেই, আপনার নিলে হচ্ছে এগুলোর ভিতরে নিতে হবে, ডট কম ডট বিডি এরকম নিতে হবে। তারপর আসে হচ্ছে ইডু ডট বিডি। ইডু ডট বিডিটা হচ্ছে আমি যতটুকু জানি এখন পর্যন্ত, তো পরবর্তীতে এটা আপডেট হতে পারে, এর জন্য বলে রাখছি বিটিসিএল ডোমেইন গুলোর ক্ষেত্রে আপাতত জানা অনুসারে এই তিনটাই আছে। হয়তো ইন ফিউচার এটার এক্সটেনশন আরো বাড়তে পারে মানুষের চাহিদা অনুসারে। এবং বলে রাখা ভালো, অন্যান্য ডোমেইনের চাইতে কিন্তু ডট বিডি মানে বিডি এক্সটেনশনের ডোমেইন গুলোর প্রাইস কিন্তু কম।
যেমন ধরেন আপনি ডট কম ডোমেইন নিচ্ছেন 1000 1200, মাঝে মধ্যে অফারে 600 700 টাকা দিয়েও কিনা যায়, এটা অফারের উপর ডিপেন্ড করে। কখনো কখনো কোনো প্রতিষ্ঠান আছে মাত্র 200 300 টাকায়ও আপনার ডোমেইন দেয়। তো এটা আসলে ডিপেন্ড করে, অফারের উপর ভিত্তি করে। সো এমনিতে নর্মালি প্রাইস হচ্ছে 1000 বা 1200 টাকা এরকম। কিন্তু ডট কম ডট বিডি যে ডোমেইন গুলা, তারা হচ্ছে 2 বছরের চুক্তি করে থাকে। অর্থাৎ কোন একটা ডোমেইন নিলে আপনি 2 বছরের চুক্তিতে আপনার নিতে হবে। সেটা প্রাইস হয় 800 থেকে মানে 1200 টাকার ভিতরে, এরকমই আমার মনে নেই, অনেক আগে নিয়েছিলাম বাট স্কুল কলেজের জন্য। তো সেটা 2 বছরের জন্য, তাহলে ধরেন 1200 টাকাও যদি নেয়, তাহলে 2 বছরে ভাগ করে আমার পড়ছে কত, 600 টাকা এরকম মতো পড়ছে। বা 1200 চাইতে আরো কম হলে তো আরো কম পড়তেছে। কিন্তু এমনিতে আমার বছর ওয়াইজ ডট কম ডোমেন গুলো দেওয়া লাগতেছে 1000 থেকে 1200 টাকা। তো সেই অনুযায়ী প্রাইস গুলা কম ডট কম ডট বিডি। এই হচ্ছে বিষয়, কিন্তু একটু ঝামেলা টামেলা আছে, যদি কখনো ডোমেন রিনিউ না করেন তখন ডাবল টাকা দিয়ে মনে রিনিউ করতে হয়, এরকম একটা, বা জরিমানা সিস্টেম আছে, 1 মাস 2 মাসের ভিতর না করলে কত টাকা জরিমানা, এরকম একটা সিস্টেমেটিক আছে। ওয়েবসাইটে একটু ঘাটলে পাওয়া যাবে। আচ্ছা, এখন আসি ইডু ডট বিডি। একমাত্র বিটি করে বিটিসিএলই। আর ধরেন অন্যরা যদি বলেও যে ডট কম ডট বিডি আমরা প্রোভাইড করি, আসলে তারা প্রোভাইড করে না, তারা হচ্ছে থার্ড পার্টি হয়ে আপনার কাজটা করে দিবে, কাগজপত্র ইস্যুগুলা এই জিনিসগুলো তারা মেনটেনেন্স করে দিবে, নিজে অ্যাপ্লাই করবে, আপনার হয়ে অ্যাপ্লাই করে দিবে। বাট অ্যাকচুয়ালি তারা প্রোভাইড করার কোনো ক্ষমতা রাখে না। হ্যাঁ, ওয়েবসাইটেই আপনার অ্যাকাউন্ট, যখন আপনি অর্ডার করবেন তখন এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, তো ওইখানেই সব ডিটেলস পাবেন লগ ইন করার পর। আহ, হ্যাঁ 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 হ্যাঁ, সব সব কিছু করা যাবে। কে করলো ভাই এটা তো আমি জানি না। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন ইডু ডট বিডি, ইডু ডট বিডি হচ্ছে বাংলাদেশের সকল এডুকেশন প্রতিষ্ঠানের জন্য। মানে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাই ইডু নিবেন না, তাই না? তো শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে, যত সকল শিক্ষা প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, কিন্তু তাদের কাগজপত্র আছে, যেমন অনুমোদন নিয়ে তারা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, ডিসি অফিসের হোক বা এসেট্রা এসেট্রা, এই কাগজপত্রগুলা শো করতে, মানে ইয়ে করতে হয়, প্রমাণপত্র দিলে, এবং প্রিন্সিপালের স্যারের হচ্ছে ভোটার আইডি কার্ড বা এসেট ইস্যুগুলো, এগুলো আসলে আপনার তাদের পিডিএফ ফাইল আছে, ওইখান থেকে ডোমিনের ফাইলটা ডাউনলোড করে আপনি বুঝে নিতে পারবেন কি কি রিকোয়ারমেন্ট। বাট কাগজপত্র লাগবে, এই হচ্ছে বিষয়। So, সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইডু ডট বিডি। আর বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠানের জন্য, সেটা মানে বিশেষ করে ধরেন সার্ভিস রিলেটিভ আছে না, যেমন ধরেন আপনি হচ্ছে একটা ওয়েবসাইট বানায় দিচ্ছেন যারা হচ্ছে কিনা ইয়ে সার্ভিস দেয়, যেমন ভূমি মন্ত্রণালয় এরকম থাকে না, ভূমি অফিস, মানে এরকম সরকারি সার্ভিস দেয়, তাদের জন্য যদি কখনো ওয়েবসাইট বানায় তাদের জন্য হচ্ছে ডট কম ডট বিডি। তো এরকম আমি জাস্ট একটু আপনাদের আইডিয়া দিলাম, কারণ হচ্ছে আমরা মানে ডোমেইন নেওয়া মানে ডট কম নিয়ে নেবো এরকম না। আসলে এগুলো একটা ক্রাইটেরিয়া আছে, মানে ওয়েবসাইটের ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ডোমেইনের এক্সটেনশন গুলো হয়। যেমন আপনি যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে আপনি ডট মি নিতে পারেন। কারণ অনেকেই ডট কম নেয়, কারণ ডট মি ডোমেইনের প্রাইস ভ্যালুটা 1 বছর পরে খুব বেড়ে যায়, রিনিউ প্রাইসটা একটু বেশি হয়ে যায়। তো ডট কমে তো ওই যে একটা মোটামুটি শিডিউলিটি থাকে, এবং ডট কম নেওয়া যায়, কারণ আমি তো এটা ওয়ান কাইন্ড আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। এমনও হয় অনেকে আবার সার্ভিস প্রোভাইড করে, ওইখানে সিস্টেমেটিক আছে, লেগেছে আমি ওয়েব ডিজাইন সার্ভিস দিচ্ছি, আমার সার্ভিসের ধরন, আমার ক্লায়েন্ট কে কে আছে, ডিটেলস নিয়ে আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানালাম। আবার এখানে আমাকে চাইলে কন্ট্যাক্ট করা বা আমাকে হায়ারিং করা, এই টোটাল বিষয়গুলো এখানে করতে পারছে। সো এইগুলোর ক্ষেত্রে আমি চাইলে ডট কম নিতে পারি, সমস্যা নেই, বাট ডট পার্সোনাল পোর্টফোলিও আছে। তো এই ছিল ডোমেইন নিয়ে কিছু কথাবার্তা। আমি এটা আপাতত বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ। এখন চলে যাচ্ছি হচ্ছে এই বিষয়টাতে। তো এরকম আর কি। তো এখন আমি যদি চাই যে এখানে আমি একটা ডোমেইন হোস্টিং অর্ডার করব, তো হোস্টিং নিয়ে এই সুযোগে একটু কথা বলি, যেহেতু কথা বলতেছি। আমি একটু আবার ইয়েতে যাই, pnserver.com। তো এটার উপর আমার আলাদা একটা ভিডিও করা আছে, ডিটেলস আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, আমি শর্টকাটে যতটুকু পারি দেখা দিচ্ছি। এই যে হোস্টিং অনেক ধরনের থাকে, যেমন বিডি হোস্টিং, চিপ হোস্টিং, কর্পোরেট হোস্টিং, রিসেলার হোস্টিং। আসলে চিপ হোস্টিং এটা কোনো মেন ইয়ে না, এটা একটা প্যাকেজের নাম দেওয়া। বিডি হোস্টিং মানে হোস্টিং অনেক ধরনের থাকে, ইউএস সার্ভার, বিডি সার্ভার। এটা সুবিধা অসুবিধা কি, অনেকে ইউএস সার্ভার খোঁজে, আবার অনেকে বিডি সার্ভার খোঁজে। এটার রিজনটা হচ্ছে একটা আমার সার্ভারটা যদি ইউএস এর হয়, তো ইউএস এর ক্লায়েন্ট গুলা যদি হয়ে থাকে তখন তার এখানে লুটটা খুব ফাস্ট হবে, কারণ সার্ভারটা ইউএস এ।
মানে প্রোটোকল গুলা ট্রেকিং বা যেগুলোই বলেন, ডাটার সাবমিশন বা এই বিষয়গুলো হচ্ছে খুব দ্রুত হয়। কিন্তু আপনি যদি একজন বাংলাদেশের ভিজিটর হন, তাহলে অনেকগুলা প্রোটোকল মেনটেনেন্স করে করে দেন হচ্ছে ইউএস সার্ভারে অ্যাক্সেস নিতে হবে, দেন হচ্ছে এই জন্য একটু লেন্দি প্রসেস হতে পারে। কিন্তু আপনি বাংলাদেশে ইন্টারনেট ইউজ করতে, দেশে কোনো একটা সার্ভারে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করে খুব ফাস্ট লোড হবে। তো এর জন্য হচ্ছে যদি ক্লায়েন্টের উপর ভিত্তি করে, যদি অনেক সময় হয় না যেমন নিউজ পেপার ওয়েবসাইট গুলা, তো এখানে তো বাংলাদেশের মানুষগুলো ভিজিট করে খুব বেশি, তো সেই ক্ষেত্রে আপনি ভিডিও হোস্টিং গুলো নিতে পারেন। এটা অবশ্যই এসইও ভিত্তিকও কিছু ফেসিলিটি আছে, সার্ভারের ইয়ে অনুসারে তার ট্র্যাক করে, এই আর কি বিষয়গুলো। যাই হোক, তো এখানে মূলত যে ভাগগুলা হয় যেমন হচ্ছে, আমি একটু ভাগ করে করে দিই। যেমন হচ্ছে আপনার রিসেলার মানে হচ্ছে, মানে কয়েকটা থাকে, শেয়ার হোস্টিং, রিসেলার হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। লাইক ধরেন আপনি এখন সার্ভার বিজনেস যদি করতে চান, আপনি একটা ডেডিকেটেড সার্ভার নিলেন। ডেডিকেটেড সার্ভার মানে হচ্ছে একটাই সার্ভার, যেটার মালিক আপনি। হ্যাঁ, এখানে আর কারোর ওয়েবসাইট রাখা হবে না, একটা সার্ভারে শুধুমাত্র আপনি একটা ওয়েবসাইট আপনি চালাতে পারবেন। তো এগুলাকে আমরা বলি অ্যাজ এ ডেডিকেটেড সার্ভার। তো এখন ধরেন হোস্টিংটা আসলে কি? হোস্টিং মানে হচ্ছে আপনার বাসা ধরেন, মানে আপনার ভাষা, অনেকে আপনি চাইলে ফুল একটা বাসা ভাড়া নিতে পারেন, আবার চাইলে কিন্তু সাবলেট নিয়েও আপনি ভাড়া কিন্তু থাকতে পারেন। তার মানে আপনি কি করতে পারেন, একটা ফুল বাসা আপনি একটা নিলেন কন্ট্রোলে, ফুল বাসা নেওয়ার পর আপনি কি করলেন, ধরেন 4টা রুম আছে, আপনার একটা রুম হলেই চলে। সো বাকি 3টা রুম কিন্তু আপনি চাইলে এখন সাবলেট দিয়ে ভাড়া দিতে পারছেন। এই হচ্ছে ফেসিলিটিটা। তো এরকম আর কি। তো ডেডিকেটেড সার্ভার নিলে আপনি নিজেও ইউজ করতে পারবেন, এবং রিসেলারের অ্যাক্সেস যদি দেওয়া থাকে কোম্পানি থেকে, আপনি চাইলে এটা রিসেলও করতে পারবেন। এইরকম অনেক ধরনের ফেসিলিটি বিষয়গুলো থাকে। তো এখন আসেন, রিসেলার মানে কি? রিসেলার মানে হচ্ছে ডেডিকেটেড, মানে তো বুঝতে পারছি। রিসেলার মানে হচ্ছে দেখেন আপনাকে অ্যাক্সেস দিচ্ছে আপনি সেল করার, এটা বলে আমরা রিসেলার। এমনিতে হোস্টিং এর যে ক্রাইটেরিয়া থাকে, শেয়ার হোস্টিং, ডেডিকেটেড, তারপর হচ্ছে আপনার এই যে শেয়ার হোস্টিং এখানে লেখা নাই, বাট এগুলো হচ্ছে এই যে চিপ হোস্টিং, এগুলো আসলে শেয়ার হোস্টিং। ডেডিকেটেড হোস্টিং মানে হচ্ছে আপনার যেটা বললাম, ভার্চুয়াল সার্ভার হচ্ছে আরেকটা। মানে মূলত এই ভার্চুয়াল সার্ভার হচ্ছে মেইন একটা ইয়ে থাকে, মানে অনেকগুলা সার্ভারের, মানে অনেকগুলা কম সার্ভার, মানে তো এক একটা কম্পিউটার, তাই না? তো ধরেন অনেকগুলা কম্পিউটার একত্রে নেটওয়ার্ক করে একটা ভার্চুয়াল সার্ভার তৈরি করা হয়। সো ভার্চুয়াল এর সার্ভারে একটা অংশ বিশেষ ধরতে পারেন ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভারটা কি করে, আরো টুকরো টুকরো করে, মানে ধরেন 10 জিবি আপনি একটা ডেডিকেটেড নিলেন, ওয়ান কাছে একটা উদাহরণ দিচ্ছি। 10 জিবির একটা যে আপনি ডেডিকেটেড সার্ভার নিচ্ছেন, আপনি চাইলে এখন এটাকে শেয়ার হোস্টিং এ ভাগ করলে, মানে ডেডিকেটেড সার্ভারটাকে 10টা ভাগে ভাগ করে, এখন 10টা ভাগকে আপনি একটা ভাগ রেখে বাকি 9টা ভাগ হচ্ছে আপনি বিক্রি করতেছেন। তো এই যে এক একটা ভাগ বিক্রি করতেছেন, এগুলো হচ্ছে একটা শেয়ার হোস্টিং। তার মানে একটা রুম বা একটা সার্ভারকে আপনি ভাগ করে কয়েকজন মিলে ইউজ করতেছে। তো এই আর কি ফেসিলিটিটা। তার মানে আমি যদি আরেকটু সুবিধা হয়, আমি যদি একটা চিত্র এঁকে আপনাদেরকে বুঝাই, কারণ এগুলো জানা দরকার। অনেকে অনেক ধরনের জিনিসগুলো হচ্ছে, হুম হুম, হ্যাঁ, আচ্ছা। সো লাইক আছে এরকম ধরেন, এইটা টোটালটা একটা ইয়ে, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা রুম বা একটা সার্ভার ধরেন, আমি এই সার্ভারটা হচ্ছে যে ডেডিকেটেড সার্ভার, ঠিক আছে? এখন এইটাকে আমি ভাগ করে করে দিচ্ছি। এইটা একজনের জন্য, এরকম করতে আছে আর কি, যে এইটা একজনের জন্য, এইটা আরেকজনের জন্য, এইটা আরেকজনের জন্য। তো এটা ভাগ করে দেওয়া নির্দিষ্ট কয়েকটার জন্য, কিন্তু এখানে কি থাকতেছে, ধরেন এই ভাগের মধ্যে ওয়েবসাইটের ফাইলগুলো রাখতেছে, এখানেও ওয়েবসাইটের ফাইলগুলো রাখতেছে, এখানেও ওয়েবসাইটের ফাইলগুলো রাখতেছে, এখানেও ওয়েবসাইটের ফাইলগুলো রাখতেছে। এখন শেয়ার হোস্টিং এর সুবিধা কি অসুবিধা গেলে দেখেন। সো সুবিধাটা হচ্ছে, আপনি একটা ফুল ডেডিকেটেড সার্ভার নেওয়া আপনার পক্ষে প্রথম অবস্থায় সম্ভব হবে না, প্রাইস খুব হাই, ঠিক আছে? সো এত কিছু লাগে না। তো সেক্ষেত্রে আপনি শেয়ার হোস্টিং নিচ্ছেন, প্রাইসের দিক দিয়ে অনেক কম মূল্যে আপনি পাচ্ছেন। সো কম টাকায় আপনি আপনার সার্ভিসটা নিতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে ফেসিলিটি। আর প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এই যে ডেডিকেটেড সার্ভার, সো আপনার ধরেন আপনার কম্পিউটারে সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ আছে, ই ড্রাইভ আছে, এফ ড্রাইভ আছে, এরকম ড্রাইভ আছে। কম্পিউটার যখন ভাইরাস ঢুকে তখন কিন্তু টোটাল কম্পিউটারে ভাইরাস যায়, তাই না? তো টোটালটা যেহেতু একটা সার্ভার, এখানে কোনো একটাতে ভাইরাস যদি আক্রান্ত হয়, তাহলে সবাই এই ভাইরাসের সিস্টেমেটিকটা পাচ্ছে। তারপরে বিষয় থাকে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা মানে হচ্ছে ধরেন আমার এই টোটাল সার্ভারের
জন্য ব্যান্ডউইথ দেওয়া আছে লাইক হচ্ছে 1 জিবি। কতটুক? আমার ব্যান্ডউইথ হচ্ছে টোটাল সার্ভারের জন্য হচ্ছে এখানে 1 জিবি। একটা উদাহরণ দিচ্ছি লাইক শুধু একটা 1 জিবি। সো 1 জিবি যদি ব্যান্ডউইথ হয়ে থাকে, এখন অনেক সময় সাইটগুলো কিন্তু হ্যাক করা ট্রাই করে। হ্যাক করা কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে সার্ভারে অ্যাক্সেস নেওয়া, বা আপনার ওয়েবসাইটে স্ক্রিপ্টের অ্যাক্সেস নিয়ে ওইটার থ্রুতে আপনার কোডগুলা সহ সবকিছু ডিলিট করে তাদের কোডগুলা পুশ করে দেয়। যখন আপনি ঢুকলে দেখা যাচ্ছে সাইট ইজ হ্যাক। তো এই ধরনের প্রবলেমটা ক্রিয়েট হয় আপনার কোডিং এর প্রবলেম বা সার্ভারের, বা আপনি যে স্ক্রিপ্টগুলো ব্যবহার করছেন এখানে কোনো লিকেজ ছিল, ওই পারপাস তারা হ্যাকগুলা করে। আরেকটা সিস্টেম আছে যে অনেক সময় দেখে যে যে সাইটগুলা খুব মানে এরকম দুশ্মনী থেকে এরকম করে আর কি, মানে শয়তানি করে অনেকে করে, বা হচ্ছে শিখার পারপাস অনেকে এই কাজগুলা করে। যেমন ধরেন বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটাও পাচ্ছে, আমার ওয়েবসাইটও পাচ্ছে। এখন আমার ওয়েবসাইট যদি ডাউন থাকে তাহলে কি হবে? মানুষ আমার এখান থেকে কোনো প্রোডাক্ট কিনবে না, স্বাভাবিক। বা ভাবলে যে আমার সাইট ভালো না, এখনই এই অবস্থা, তাহলে পরবর্তীতে কি না কি হবে, এরকম খারাপ রেপুটেশন তৈরি হয়। তো অনেকে কি করে, যারা বড় বড় প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক, তারা কি করে হ্যাকার হায়ার করে হচ্ছে এরকম অ্যাটাক গুলা চালায়। তো একটা তো ছিল এরকম যে হ্যাকিং এরকম দেখায় যে সাইট হ্যাক হয়ে গেছে, এরকম ইনফরমেশন গুলো দেখায়, স্ক্রিপ্ট লিকেজ বের করে তারা এই কাজগুলো করে। আর একটা সিস্টেম হচ্ছে যে হিট করে, মানে হচ্ছে এটাকে বলা হয় ডোস অ্যাটাক বা এরকম অনেক কিছু থাকে। এই অ্যাটাক গুলা সিস্টেমেটিক হচ্ছে, যেমন আপনি একজন ভিজিটর, আপনি ঢুকলেন, ধরেন 1 সেকেন্ডে একজন ঢুকলো এরকম। তো তারা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যারের সাহায্যে তারা কি করে একসাথে ধরেন 1 লাখ ভিজিটরের যে লুটটা নেয় সেটা একসাথে অ্যাটাক করে। মানে একসাথে সফটওয়্যার দ্বারা তারা কি করে 1 লাখ ভিজিটর পাঠায় দেয়। মানে এটা ওয়ান কাইন্ডস হচ্ছে একটা সফটওয়্যারের সিস্টেমে এই কাজটা করে, আসলে 1 লাখ ভিজিটর ঢুকে না, এটা সফটওয়্যার দ্বারা আইপি ট্রেকিং বা আইপি সিস্টেমেটিক করে তারা এই কাজটা করায়। তো এতে করে কি হয়, যেমন ধরেন আপনার ওয়েবসাইটে টোটাল ওয়েবসাইট, যেমন এখানের এই ফাইলটার সাইজ হচ্ছে 1 MB, একটা উদাহরণ। তো হ্যাকাররা টার্গেট করলো যে আহ, আহ, তাদের যে একটা ডোমিন আছে, ডোমিন আউট, তো এই ওয়েবসাইটটার বা এখানে যে ফাইলগুলো রাখা আছে এই ওয়েবসাইটের ফাইলের যে ডোমিন, মানে এই সার্ভারের সাথে যে ডোমিনটা লিংক করা আছে সেটা হচ্ছে xyz.com এরকম। আচ্ছা, সো এই ডোমিনে আওতাভুক্ত তারা অ্যাটাক করা শুরু করছে। সো এই ডোমিনকে কল করা মানে তো এখানে ফাইলগুলো শো করা এরকম, তাই না? তো এই ফাইলের সাইজটা, হোম পেজের সাইজটা হচ্ছে 1 MB ফাইলের সাইজ। তো আমরা জানি 1024 MB সমান হচ্ছে 1 GB। তার মানে একজন ভিজিটর যখন ওয়েবসাইটে লিখবে xyz.com, তার মানে ওনার ইন্টারনেটের প্যাকেজ থেকে 1 MB কেটে ফেলবে। সেই সাথে সাথে এই যে সার্ভারের যে ব্যান্ডউইথ, এই সার্ভারের ব্যান্ডউইথ 1 GB থেকে, মানে 1024 MB থেকে 1 MB চলে যাবে। তো ঠিক এরকম ভাবে যখন 1024 জন ভিজিটর এই সার্ভারে ঢুকবে এক এক করে বা একসাথে, যেটা করুক না কেন, তো তখন কিন্তু তার ব্যান্ডউইথটা মানে পুরোপুরি শেষ হয়ে যাবে। তো যখনই পুরোপুরি ব্যান্ডউইথটা শেষ হয়ে যাবে, তখন কেউ এই ওয়েবসাইটে ঢুকতে চাইলে তখন বলবে সার্ভার নট ফাউন্ড বা ব্যান্ডউইথ ইট লিমিট, প্লিজ কন্ট্যাক্ট ওয়েব হোস্টিং পার্টনার্স, বা এরকম অনেক মেসেজগুলো আপনাকে শো করবে। তার মানে মূল কথা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার ওয়েবসাইট আর লাইভ থাকবে না, ডাউন হয়ে যাবে। তো এই ধরনের অনেক ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। তো এই যে তারা, এটাও ওয়ান কাইন্ডস অফ হ্যাক, এই সিস্টেমেটিক করে আপনার সাইটটা কিন্তু ডাউন করে ফেলছে। এখন দেখেন অ্যাটাকটা কিন্তু তারা এই সার্ভারের এই অংশটার রাখা ফাইলগুলা বা এই ডোমিনে আওতাভুক্ত এই ফাইলগুলোতে তারা অ্যাটাক করছে। এখন বাকি ফাইলের তো কোনো দোষ নাই, তাই না? কিন্তু এদের এটা তো ভাগ করে যেহেতু ইউজ করতেছে, তার মানে এই প্রভাবটা শুধুমাত্র এই অংশটা না, বাকি সবাই অংশ পাবে, কারণ টোটাল সার্ভারে ব্যান্ডউইথ ছিল 1 GB। তার মানে টোটাল সার্ভার যেহেতু ব্যান্ডউইথ শেষ, তার মানে বাকি সাইটগুলো ডাউন হয়ে যাবে। তো এরকম অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে। তো যাই হোক, এগুলা মূলত হচ্ছে আপনার দেখার বিষয় হচ্ছে যার থেকে আপনি টাকা দিয়ে ডোমিন কিনছেন, হোস্টিং কিনছেন, তারা হচ্ছে এগুলো দেখভাল করার দায়িত্ব। কিন্তু প্রবলেমটা হয় কখন? এখন তারা ফাইন্ড আউট করবে, যেমন ওই যে সাময়িকের জন্য আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে গেল, এখন তার জন্য তো আপনি জব দিয়ে করতে পারবেন না। মানে হয়তো বলতে পারেন ভাই সার্ভার কেন বন্ধ, তখন বলবো আচ্ছা ভাই আমরা দেখতেছি। তখন বলতে পারে যে ভাই একটা অ্যাটাক আসছে, তো এক শেয়ার হোস্টিং, তো এখানে একটা অ্যাটাক থাকার কারণে এখন টোটাল সার্ভারটা ডাউন, আমরা প্রবলেম সলভ করতেছি, কিছুক্ষণ সময় দেন, এরকম কথা বলতে পারে। তো এরকম আর কি। আর এখন এই যে ওনার, এই ওয়েবসাইটের যে ওনার, এখন তাকে ফোন দিয়ে করবে ভাই আপনার সার্ভার থেকে অ্যাটাক আসতেছে, আপনি একটা ডিডোস প্রোটেকশন নেন, এটার জন্য এত টাকা খরচ লাগবে, আর না নিলে আপনি সার্ভারটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যান, কারণ আপনার জন্য বাকিরা এফেক্ট করতেছে। সো এরকম প্রবলেমগুলো কিন্তু হয়। হ্যাঁ, সো তখন বা অন্যান্য কোম্পানি আছে একদম কথা না বলে বলবে যে
এই সার্ভারের ইয়েটাকে সাসপেন্ড করে দাও। অনেকে আছে এটাকে হচ্ছে সাসপেন্ড করে দিবে, আপনার আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে বা বিভিন্ন প্রবলেমগত কারণে, বা বলবে যে এটা সলভ করেন এত দিনের ভিতরে, না হলে আপনার অ্যাকাউন্টটা আমরা সাময়িকের জন্য বন্ধ রেখে দিব। কারণ না হলে বন্ধ না রাখলে তো কন্টিনিউ অ্যাটাক করবেই, বাকিদের সাইটগুলো বন্ধ থাকবে। তো এরকম অনেক ধরনের প্রবলেমই ফেস করতে হয়। তো যাই হোক, সো এই হচ্ছে বিষয়। আমি একটু কথাগুলো বলে নিলাম, এখানে একটা স্টোরি আপনাদের দেখালাম হোস্টিং এর। সো এখন আমরা যদি যাই এখান থেকে একটা প্যাকেজ যদি চুজ করি, লাইক হচ্ছে এখান থেকে ধরেন চিপ হোস্টিং এ আমি যদি যাই, না, এসএসএল এর ঘটনাটা আলাদা। এসএসএল টা হচ্ছে জাস্ট সিকিউরিটি প্রোটেকশনটা দিচ্ছে, ডোজ ডিডোস প্রোটেকশনটা আলাদাভাবে নিতে হয়। আচ্ছা, এখানে আমরা যদি খেয়াল করি একটা প্যাকেজে কি কি দেওয়া থাকে, যেমন আপনি যখন প্যাকেজটা কিনবেন, যে কোনো জায়গা থেকে আপনি কিনেন না কেন, এই যেগুলো আগে একটু ফলো করতে হবে। যেমন হচ্ছে 1 জিবি ডিস্ক স্পেস, তার মানে আপনি ডিস্ক স্পেস মানে হচ্ছে স্টোরেজটা বোঝাচ্ছে, তার মানে এখানে আপনি 1 জিবির মতো তথ্য রাখতে পারবেন এই সার্ভারে। 25 জিবি ব্যান্ডউইথ, তার মানে ব্যান্ডউইথ ঘটনাটা আপনি বুঝতে পারছেন। তো এখন আপনার ওয়েবসাইটের যতটুক ফাইল, এখন আপনি যদি ডাউনলোডের ওয়েবসাইট বানান, তাহলে ভাই এই 25 জিবি ব্যান্ডউইথ যেতে বেশিক্ষণ সময় লাগবে না। মানে একটা ধরেন আপনি একটা ভিডিও ফাইল ডাউনলোড দিলেন যেটা সাইজে 10 জিবি বা 5 জিবি, তাহলে কয়টা ডাউনলোড করতে সময় লাগবে বলেন? তো ডাউনলোডেবল ওয়েবসাইট বানানোর জন্য সাধারণত মানুষ আলাদা একটা বিপিএস সার্ভার নেয়, দেন হচ্ছে এই কাজগুলো করে। আর না হলে দেখা যায় যে থার্ড পার্টি যে mediafire.com বা হচ্ছে গুগল ড্রাইভ, এগুলা পারপাস তারা হচ্ছে লিঙ্কগুলা দিয়ে থাকে। একইভাবে আপনি যদি আপনার ওয়েব সার্ভারে ধরেন আপনি একটা ভিডিও ইয়ে করলেন, তো ভিডিওটা কি করে যে ডাইরেক্ট সার্ভারে আপলোড করলে কিন্তু আপনার লস। কারণ ভিডিওটা যদি 5 MB হয়ে থাকে, তার মানে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকে যদি ওই ভিডিওটা দেখে, তাহলে আপনার সার্ভার থেকে কিন্তু 5 MB চলে যাবে। এর জন্য অনেকে যে কাজটা করে, ভিডিওগুলা হচ্ছে আপনার ইউটিউবে আপলোড করে রাখে। ভাই মিউট করে দেন। ভিডিওগুলো হচ্ছে আপনার ইয়ে করে রাখেন, কি বলে এটা, ওই ইউটিউবে রাখে, দেন হচ্ছে ইমবেডেড করে ওয়েবসাইটে শো করে। এতে করে হচ্ছে তার সার্ভারের অনেকাংশ ব্যান্ডউইথটা বাঁচিয়ে ফেলতে পারে। এর জন্য অধিকাংশ ওয়েবসাইটই দেখবেন যে ভিডিওগুলো ইউটিউবে রাখে, ইউটিউব দেখে তারপর হচ্ছে ভিডিওগুলো হচ্ছে তাদের ওয়েবসাইটে শো করে। এটা হচ্ছে মেইন রিজন। তারপর ওয়ান ফ্রি ডোমেইন মানে হচ্ছে এই প্যাকেজটা কিনলে একটা ডোমেইন ফ্রি। এটা হচ্ছে আমাদের কোম্পানির ক্ষেত্রে একটা, না আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিস্টেমেটিক আছে। বাংলাদেশে এমনও কোম্পানি আছে যারা হচ্ছে আপনার 500 টাকা ডোমেইন হোস্টিংও দিয়ে দেয়। জানি না আসলে এটা কিভাবে করে। এটা আসলে রিজনটা আমরা যতটুকু অ্যানালাইজ করে পাই, যেমন আপনি একটা ওয়েবসাইট নিছেন, আসলে সেগুলোর তুলনামূলক কোনো ভিজিটর নাই, কিন্তু যখন ভিজিটর আসা শুরু করবে, ব্যান্ডউইথ যখন লিমিটেশন হবে, তখনই আপনি আটকে দিবে। তো এরকম ঘটনা হয়, কারণ ডোমেইনই তো অনেক টাকা খরচ, আপনি 500 টাকা ডোমেইন হোস্টিং কিভাবে দেবে, এই আর কি বিষয়। তারপর হচ্ছে ওয়ান ফ্রি ডোমেইন আছে। যাই হোক, ফ্রি সেটআপটা হচ্ছে এরকম যে এখানে আপনার অ্যাকাউন্টটা সাধারণত কি হয় যে একটা সার্ভার কিনলে আপনার যে মেইন অ্যাক্সেসিভের সেটআপটা আপনাকে করে নিতে হয়, বাট আপনি যখন অ্যাকাউন্টটা অর্ডার করবেন সেটআপ করাই থাকবে, এটাই বোঝাচ্ছে। এটার জন্য আলাদা ট্যাক্স বা কস্ট আপনাকে দিতে হবে না। ডোমেইন অ্যালাউ মানে একটা হোস্টিং এ একাধিক ডোমেইন অ্যালাউ করা যায়, বাট এখন কি করতেছে, একটা হোস্টিং এ হচ্ছে একটা ডোমেইনই অ্যালাউ করা যায়। আগে আনলিমিটেড ছিল, কারণ এখন হচ্ছে আপনার একটা প্যানেল আছে যেটা বলা হয় সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল। এটা ওয়ান কাইন্ডস অফ একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দ্বারা হচ্ছে আমরা সার্ভারগুলোকে ম্যানেজমেন্ট করি, সার্ভারে ফাইল আপলোড করা বা এক্সট্রা ফ্যাসিলিটি বা অন্যান্য সফটওয়্যারগুলো থাকে। সো এগুলা প্রাইস অনেক অনেক হাই হয়ে গেছে। যেগুলো হচ্ছে আগে মান্থলি ছিল, হচ্ছে মানে যারা সার্ভার বিজনেস করে তারা একমাত্র বলতে পারবে। তারা হচ্ছে আপনার এরকম ছিল আগে, ধরেন একটা উদাহরণ দিচ্ছি, প্রতি মাসে ছিল $10, এখন হয়ে গেছে $70 $80 মতো। তারপরে লিমিটেশন করে দিছে যে এই প্যাকেজের জন্য মাত্র 10টা ইউজার থাকবে, এই প্যাকেজ নিলে আপনি 100টা ইউজার ক্রিয়েট করতে পারবেন, এরকম। তার মানে আপনি যদি রিসেলার হন, এখন যে আপনাকে দিচ্ছে রিসেলার অ্যাক্সেস, কারণ উনারই যদি 100টা মানে অ্যাকাউন্ট খোলা পারমিশন থাকে, তাহলে আপনাকে কয়টা দিবে? তো এর জন্য এগুলো এখন অনেকটাই লিমিটেড করে নিয়ে আসছে আর কি। তো যার ফলে এখন অনেকেই আনলিমিটেড ডোমেইন অ্যাক্সেস দিতে চায় না। তো ডোমেইন অ্যালাউ একটাই আছে এই প্যাকেজে, অন্যান্য ক্ষেত্রে মানে সবগুলোতে এখন এরকম। তারপর হচ্ছে আনলিমিটেড ডাটাবেস, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন খুবই ইম্পর্টেন্ট দেখেন, আপনাকে অনেকেই বলতে পারে যে সবকিছু আনলিমিটেড, সবকিছু আনলিমিটেড, কিন্তু ডাটাবেসের কথা উল্লেখ করে নাই। তখন কি প্রবলেমটা ফেস করতে পারে, যেমন দেখেন, আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করতেছেন, তখন সর্বপ্রথমই আপনাকে একটা ডোমেইন নেম আপনাকে প্রোভাইড করতে হচ্ছে। ঠিক আছে, প্রথমেই আপনাকে একটা ডোমেইন নেম প্রোভাইড করতে হচ্ছে। সো আপনি যখন ডোমেইন নেমটা প্রোভাইড করতে যাচ্ছেন, তখন সরি, যখন আপনি ওয়ার্ডপ্রেসের সেটআপ করতে যাচ্ছেন, তখন একটা কি দেওয়া লাগছে, যে একটা ডাটাবেজের নাম দেওয়া লাগছে। তখন আমরা আগে হচ্ছে একটা ডাটাবেজ তৈরি করি, তারপরে ওই ডাটাবেজটা নামের আওতাধীন কিন্তু আমরা সেটআপ করে থাকি। সো একই সার্ভারে যখন আমি আরেকটা
ইয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাব, একটা সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস না কিন্তু কয়েকটা ওয়ার্ডপ্রেস আপনি সেট আপ করতে পারবেন। যেমন আজকে করছেন জ্যাম্প সফটওয়্যার একটাই ছিল, জ্যাম্পের মধ্যে আগে যেভাবে একটা ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো রেখে যেভাবে সেট আপ করছিলেন, আজকেও কিন্তু একই কাজ করছেন, বাট কি করছেন আরেকটা ফোল্ডারে অন্য একটা নাম দিয়ে ওই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখে তারপরে সেট আপে কাজগুলো কমপ্লিট করছেন। তার মানে কি একটাই সার্ভার, লোকাল হোস্ট তো একটাই, তাই না? তো একটা লোকাল হোস্টের ভিতরে আপনি এখন দুইটা ওয়েবসাইট বানাইছেন, চাইলে হচ্ছে আপনি আরো করবেন, কারণ আমরা হচ্ছে এক একটা থিম এক একটা দিয়ে আমরা এক একটা প্রজেক্ট করব, অনেকগুলো ডেমো ক্রিয়েট হবে। তো একটা দিয়ে যদি সবগুলা করি তাহলে তো আমার ডেমো থাকবে না, আমি যে কাজগুলো পারি এটা তো শো করার মতো কিছু থাকবে না, তাই না? তো এই জন্য আমরা এই কাজগুলো করব। তো এখানে যদি যদি বলে দেয় যে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো বা দুইটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, তাহলে দুইটা ওয়েবসাইটের বেশি আমি এই সার্ভারে ফাইলগুলা ইনস্টল করতে পারবো না। যেমন আমি একটা মেইন ডোমেইন নিছি, লাইক হচ্ছে banglaTutorial.com। আমি এটা আমার প্রজেক্টগুলো এইভাবে রাখছি যে chronico@chronico.banglaTutorial.com, পার্থ.banglaTutorial.com, তারপর ধরুন নিউজ পেপার ওয়েবসাইট বানাচ্ছি news.banglaTutorial.com, ধরুন কারোর জন্য পার্সোনাল ওয়েবসাইট বানাইছি personal.banglaTutorial.com। মানে একটা ডোমেইনকে আমি কি করছি সাব ডোমেইন বানাইছি, হ্যাঁ। সো একটা ডোমেইনে আওতাধীন কয়েকটা সাব ডোমেইন বানানো যায়। যেমন দেখেন facebook.com, am.facebook.com, zero.facebook.com, কিন্তু facebook.comটা ঠিকই থাকতেছে, এটা হচ্ছে মেইন ডোমেইনটা হচ্ছে facebook.com, কিন্তু এটাকে কয়েকটা সাব ভাগে ভাগ করেও কাজ করা যায়। তো সাব ডোমেইন করে করে কি করছে, মানে মেইন ডোমেইনটাকে আওতাধীন আরো কয়েকটা ডোমেইন ক্রিয়েট করা যায়। সো ওই ডোমেইন ক্রিয়েট করে দেন ওই ডোমেইনের আওতাধীন আপনি আলাদা আলাদা ওয়েবসাইটগুলোকে আপনি রাখতে পারবেন। সো এটা হচ্ছে একটা ফ্যাসিলিটি। আপনি একটা ডোমেইন হোস্টিং নিয়ে যদি সাব ডোমেইনের অ্যাক্সেস থাকে, তাহলে আপনি একাধিক সাবডোমেইন ক্রিয়েট করে এক একটা প্রজেক্ট এক একটা সাবডোমেইনে রাখলেন। এতে করে কি সুবিধা, কখনো যদি ক্লায়েন্ট আপনার কাছ থেকে কোনো সময় ডেমো চায় যে এরকম কাজ করছেন এরকম ডেমো দেখাতে পারবেন কিনা, আপনি কিন্তু অনায়াসেই দিতে পারবেন। কিন্তু আপনার ক্লায়েন্টকে তো আর আপনি বলবেন না ভাই আপনি টিম ভিউয়ার অ্যাক্সেস দিয়ে আসেন, আমি দিচ্ছি, আপনি লগইন অ্যাক্সেস করে দেখেন আমার কাজ। এত সময় ওনাদের নাই। তো এরকম করলে তো আর হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে ডেমোগুলো ক্রিয়েট করা থাকে, মানে প্রয়োজন হয় আর কি। বা অন্যান্য ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ছবি যে স্ট্যাটিক ইমেজ হিসাবে আপনি হচ্ছে ডেমোগুলো শো করতে পারেন। তো যাই হোক, এইভাবে কিভাবে শো করতে পারি এগুলো হচ্ছে টেকনিকগুলো বলে দিব মার্কেট প্লেসে আরো যখন ডিটেইল ক্লাস হবে। সো এই যে আমরা কথাগুলো বললাম সাবডোমেইন করে প্রত্যেকটা যে ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো লাগবেন, সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেই তো ডাটাবেস লাগবে। সো আনলিমিটেড ডাটাবেস হচ্ছে এখানে। তবে এখানে একটা কথা বিষয় দেখেন, আপনার ডিস্ক কিন্তু 1 GB ডিস্ক স্পেস, তার মানে আনলিমিটেড ডাটাবেস থাকলেও স্পেস যদি শেষ হয়ে যায় তাহলে তো আর আপনি ইয়ে করতে পারছেন না, তাই না? তো আমরা যে পরিমাণে ইউজ করে ডোমেইন হোস্টিং বানাচ্ছি মিনিমাম তো 25 থেকে 30টা রাখা যাবে আশা করি। এরকম তো না যে আমরা আসলে 1 MB 2 MB, এখন আসলে ডিপেন্ড করতেছে। এখন দেখা যাচ্ছে আমরা যে থিমটা ইউজ করতেছি থিমে যদি সাইজ হয়ে যায় 256 MB, তাহলে হয়তো স্টোরেজ দিয়ে আমি আর কয়টা ইউজ করতে পারবো, এরকম অনেক কিছু হয়। তো স্টোরেজটা একটা লিমিট আছে, এই স্টোরেজের ভিতরে থেকে যতটুকু ইউজ করা যায় আর কি। কারণ ডাটাবেস আনলিমিটেড ক্রিয়েট করতে পারলেও আমার স্টোরেজ তো লিমিটেশন আছে, তাই না? সো স্টোরেজ যদি শেষ হয়ে যায় তাহলে আমি ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো রাখবো কোথায়? যাই হোক, অনেক কথা বললাম। তারপর হচ্ছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, সেটা হচ্ছে একটা ডোমেইনের আওতাধীন ইমেল তৈরি করা যায়। লাইক এস হচ্ছে ধরুন আমার প্রতিষ্ঠান হচ্ছে chronico.net, আমরা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ইমেলের জন্য আমরা আলাদা ইমেল ক্রিয়েট করে দিচ্ছি, যেমন পার্থ@chronico.net, info@chronico.net, মানে আমার ডোমেইনের নাম হচ্ছে chronico.net। এই ডোমেইনের আওতাধীন আমি কি করছি অনেকগুলো ইমেল ক্রিয়েট করে নিছি। সো এরকম করা যায়, আপনি একটা ডোমেইন নিয়ে আপনি আপনার পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আনলিমিটেড এফটিপি যেটা বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকলের সাহায্যে ফাইল আদান প্রদান বা ডাউনলোডের সিস্টেম এগুলো করা যায়। ল্যাটেন্সি প্যানেল যেটাকে বলা হয় যে কন্ট্রোল প্যানেল, যেটার সাহায্যে হচ্ছে আমরা খুব সহজে আমাদের সার্ভারে ম্যানেজমেন্ট বা এই কাজগুলো আমরা করতে পারবো। লিনাক্স মানে সার্ভারটা আলাদা না, একটা কম্পিউটারই। সো আমরা আমাদের কম্পিউটার কি ইউজ করি, অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ব্যবহার করছি। আর এখানে এই সার্ভারের প্যাকেজটাতে আপনি যদি নেন তাহলে সার্ভারের অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে লিনাক্স, এবং সেটা হচ্ছে ক্লাউড লিনাক্স। ডেইলি ব্যাকআপ মানে প্রত্যেকদিন আপনার ওয়েবসাইট হচ্ছে ব্যাকআপ নিবে। তার মানে আজকে যদি আপনার ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, যেহেতু আপনার ব্যাকআপ আছে, আপনি চাইলে ব্যাকআপ প্যানেলে ঢুকে আপনি রিস্টোর করলে আপনার ওয়েবসাইট ঠিক আগের মতো হয়ে যাবে। ওয়ান ক্লিক স্ক্রিপ্ট ইনস্টল, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আছে যেটা হচ্ছে আপনি ক্লিক করেই আপনি ওয়ার্ডপ্রেস তৈরি করে ফেলতে পারবেন। যেমন একটু আগে আমি দেখি আমার প্যানেলে একটু প্রবলেম ছিল, কিছু ডিও ছিল, এটা মানে নিজের প্যানেল, তারপর কি হবে যে ফোন দিয়ে যে বলবো যে ভাই এটা ঠিক করে দেন, এই সময়টা পাই না, মাঝে মধ্যে এরকম সমস্যা হয়, মানে এরকম চাপ যায় আর কি। আর যখন ফ্রি থাকে ফ্রি থাকে।
সো জানি না এটা ইয়ে করছে কিনা, যদি টাকা যদি এজ এ বলে যে আমি পেমেন্ট করে দিছি তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে, আমি ইনস্টল করে আপনাদের দেখাতে পারবো। ফ্রি সাপোর্ট মানে সাপোর্টের জন্য কোনো টাকা দিতে হবে না, ফ্রি এসএসএল। এসএসএল মিন হচ্ছে যে এইচটিটিপিএস যে সকেটটা থাকে এটা হচ্ছে ফ্রি আছে, এটা আমরা সেট আপ করে নিতে হবে। 99% আপ টাইম, এটা 100% দেয় না কেন, কারণ প্রবলেম হতে পারে, কারণ সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস তো, হুট করে দেখা গেল কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলো, সেক্ষেত্রে হচ্ছে 1% কেউ গ্যারান্টি দেয় না। এরকম যেমন বলে না যে ছেলেটা 99% ভালো, 1% প্রবলেম, বাট এটা হচ্ছে অ্যাডভার্টাইজের ক্ষেত্রে বিষয়টা কি আলাদা। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনাদের সাথে বললাম কারণ এই জিনিসগুলো আপনাদের জানা দরকার আছে, একজন ওয়েব ডিজাইনার হিসাবে এইগুলা বেসিক নলেজ আপনাদের থাকা দরকার। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকতেছে, আসলে একটা বিষয় বলে কি অনেকে বলে আনলিমিটেড আনলিমিটেড, আসলে আনলিমিটেডটা কিভাবে হবে? যারা আপনাদেরকে সার্ভিসগুলো দিচ্ছে তাদেরই তো লিমিটেশন আছে, তাদেরই তো আনলিমিটেড না। যেমন আমরা স্টোরেজ কিনলাম, লাইক আমি একটা স্টোরেজ ডেডিকেটেড সার্ভার নিলাম, সেটা হলো 1 টেরাবাইটের হার্ড ডিস্ক নিলাম, আমাকে ব্যান্ডউইথ দিয়ে দিল হচ্ছে 10 টেরাবাইট এরকম। বাট আমাকে তো এরকম নির্ধারিত করা, তা আমাকে তো আনলিমিটেড দেয় না, আমি আপনাকে আনলিমিটেড দিব কিভাবে? সেরকম অনেকে বলে বিজনেসের খাতিরে বা অনেকে সিস্টেমেটিক, একটা কাজ করবেন, ওনাকে বলবেন ভাই আনলিমিটেড স্টোরেজ আনলিমিটেড ব্যান্ডউইথ, ওনাকে বলবেন ভাই আমার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে 25 জিবি সাইজ হবে, হ্যাঁ, এবং আমার পার ডে ভিজিটর আছে হচ্ছে পার ডে ভিজিটর আছে 20,000। এখন আপনি একটু বুঝে শুনে আবার বলেন ভাই আপনাদের সার্ভারে আমাদের ওয়েবসাইটটা রাখবেন কিনা, আবার 2 দিন পরে আবার বললেন না না ভাই আমাদের রাখা সম্ভব না, এই কথা বলে একটু টেস্ট করে দেখবেন, যদি বলে না কোনো সমস্যা নেই আমরা ব্যাকআপ লোড নিতে পারবো, তাহলে তো ঠিক আছে। 2,000 টাকায় আপনি এত ভালো সার্ভিস পাবেন, তাহলে তো ঠিক আছে। দেখবেন যে 1,000 টাকায় ডোমিনিয়ন হোস্টিং সবকিছু আনলিমিটেড এরকম দেয়, আনলিমিটেড ব্যান্ডউইথ আনলিমিটেড স্টোরেজ আনলিমিটেড ডাটাবেস ক্রিয়েট, তখন এই কথাটা বইলা দেখবেন যে আসলে কতটুকু আনলিমিটেড থাকে। যাই হোক, এরকম অনেক কিছু থাকে, এগুলো শুনি বা আমরা দেখি তো, মানে হোস্টিং বিজনেসটা বাংলাদেশে করাটা খুব কষ্ট হয়ে গেছে, কারণ হোস্টিং বিজনেসের একটা রিপুটেশন খারাপ হয়ে গেছে, কারণ আগে যারা বিজনেস করে গেছে মানে সার্ভিসটা ভালো করে দেয় না, ফোন দিলে ফোন ধরতো না, এরকম অনেক সিস্টেমেটিক ছিল, সার্ভার ডাউন হয়ে থাকতো, ফোন দিলে ফোন ধরতো না। তো এরকম মানুষ অতিষ্ঠ হয়ে একসময় এখন দেখা যাচ্ছে যে সবাই দেশের বাইরে থেকে ডোমেইন হোস্টিং গুলো নিচ্ছে। তো এখন আর এরকম নাই, বাংলাদেশে এখন ভালো ভালো সার্ভিস অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে, এখন সবাই জানে যে ক্লায়েন্টকে কাস্টমারকে সার্ভিস না দিলে সে শিফট হয়ে অন্য অন্য কোথাও চলে যাবে, এটা সবাই বুঝে, যার ফলে সবাই যার যার ইয়ে থেকে সার্ভিস দেওয়ার ট্রাই করে আর কি। যাক, এটা বললাম। এখন আপনি যদি কোনো একটা প্যাকেজ নিতে চান, যেমন ধরেন আমি যদি এখানে আমি ধরেন এই প্যাকেজটা নিতে আছি, দুইটা সিস্টেম আছে, আপনি প্রথমে আগে হচ্ছে অ্যাকাউন্ট করার সিস্টেমেটিক থাকতো, অনেকে এসে ফেক অ্যাকাউন্ট খুলে, এই জন্য আমি এটা বন্ধ করে দিছি। একমাত্র একটাই সিস্টেম আছে, আপনি হচ্ছে প্যাকেজ অনুসারে আপনাকে অর্ডার করতে হবে, লাইক আমি এটা অর্ডার করলাম, আমি প্রসেসটা দেখাই দিচ্ছি। শুধু এইটা না, যে কোনো ওয়েবসাইট থেকে প্রসেস করার সিস্টেমেটিক একটাই হবে। সো এখন ধরেন আমি এখানে ডোমেইনটা কি হবে এটা নিচ্ছেন, সো একটা হোস্টিং প্যাকেজ চুজ করছেন, তার মানে হোস্টিংটা তো একটা ডোমেইনের সাথে কানেক্টেড থাকবে, তাই না? তো এখন হতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে ডোমেইনটা আপনার আগে থেকে নেওয়া আছে, অথবা হতে পারে যে হোস্টিংটা শুধু আপনি নেবেন, ডোমেইনটা অন্য কোথাও নেওয়া আছে, বা এমন হতে পারে হোস্টিংও নিব ডোমেইনও নিব। তো এখানে যে অপশনটা আছে রেজিস্টার নিউ ডোমেইন, মানে আপনি নতুন ডোমেইনও নিচ্ছেন হোস্টিং এর সাথে। আরো কিছু আছে ট্রান্সফার ইওর ডোমেইন ফ্রম অ্যানাদার রেজিস্টার, আমি ট্রান্সফার করছি অ্যানাদার রেজিস্ট্রেশনে, হ্যাঁ, আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন এন্ড আপডেট মাই নেম সার্ভার। মানে বিষয়টা হচ্ছে কি, ইউজ মানে এক্সিস্টিং ডোমেইন ওনার মানে ধরেন আপনার একটা আলাদা ডোমেইন অলরেডি কিনা আছে অন্য কোথাও, জাস্ট হচ্ছে আপনার নেম সার্ভারে এটা আপনি আপডেট করে নেবেন। মানে বিষয়টা হচ্ছে সার্ভার কিন্তু দুইটা, এটা বলা হয় ডিএনএস সার্ভার, যেটা বলে আমরা ডোমেইন নেম সার্ভার, আর হোস্টিং সার্ভারে তো জাস্ট হচ্ছে আমরা ফাইলগুলো রাখি। সো এটা কিন্তু কনফিগার করে নিতে হয়, মানে আপনার হোস্টিং সার্ভারে যখন আপনি কিনবেন তখন আপনাকে প্রোভাইড করতে হবে যে আপনার ডোমেইন নেম কি, ডোমেইন নেমের নেম নেম সার্ভার কি, এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করতে হয়। সো যদি দুইটা জিনিস দুই জায়গা থেকে কিনেন, কিন্তু একই জায়গায় থেকে যখন একসাথে আপনি ডোমেইন হোস্টিং অর্ডার করে ফেলবেন, এই ঝামেলাগুলো করতে হয় না, আপনার একসাথে অটোমেটিকলি এগুলো সেট আপ হয়ে যায়, আপনাকে কষ্ট করতে হবে না। যেমন আমি এটাই দেখাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে তো আপনারা নিজেদের ডোমেইন কিনে কাজ করবেন, তো আমি এটাতে দেখাচ্ছি। যেমন আমি দিয়েছি বেস্ট, ধরেন দিলাম ওয়েব ডিজাইন বলেন, লোকাল হোস্টিং সার্ভার, আপনারা যেটা করছেন সেগুলো তো লোকাল হোস্টিং সার্ভারই, আপনারা যে যে কাজগুলো করছেন সেটা তো লোকাল হোস্টিং সার্ভারই, নাকি আপনি হোস্টিং অনলাইন হোস্টিং বানাতে চাচ্ছেন আপনার বাসায়? হ্যাঁ পারবেন পারবেন পারবেন, যদি আপনার কাজ জানা থাকে সার্ভার কনফিগারেশন বিষয়গুলো যদি জানেন তাহলে অবশ্যই পারবেন।
একই বিষয় করে, তো অনেকে করে। এটা আলাদা অ্যাকাউন্ট করে অ্যাক্সেস নিয়ে কানেক্ট করতে হয় সার্ভারের সাথে, অনেক কিছু থাকে ভাই, ওইটার সম্পর্কে আমার নলেজ নাই, ওটা নিয়ে কাজ করি নাই, জাস্ট জানি নেটওয়ার্কিং এর উপরে কোর্স করছিলাম। বাট আমি একসাথে দুইটা কোর্স করছিলাম যখন আমার ইঞ্জিনিয়ারিং এ সাবজেক্ট ছিল, তখন হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস হইতো। তো তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টেও ভর্তি হয়েছে, পাশাপাশি নেটওয়ার্কিং কোর্সেও ভর্তি হয়েছে। সো নেটওয়ার্কিংটা কেন জানি আমার ভালো লাগে নাই, মানে এত ভালো লাগে না আর কি বিষয়টা। পরে দেখা গেছে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ক্লাসে ব্যস্ত হয়ে গেছি, পরে ওইখানে আর যাই নাই। কিন্তু আমার মেইন মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মেইন সব ইস্যুগুলো হয়েছে, আপনার কাগজপত্র ইস্যুগুলো হয়েছে নেটওয়ার্কিং এ। বাট করে ফেলছে, কিছু করার নাই, এই হচ্ছে বিষয়। যাই হোক, সো হুম হুম আমি এগুলা অভিজ্ঞতা না ভাই, যারা হচ্ছে সার্ভার উইন্ডোজ সার্ভার কনফিগারেশন এরকম অনেকগুলা কোর্স আছে, আপনি এগুলা থেকে দেখতে পারেন। হ্যাঁ, বা একটু ঘাটাঘাটি করতে পারেন, যেগুলো উপরে কোর্স যেহেতু করা আছে আপনার। ওই বিষয়ে আমি আর যাচ্ছি না, কারণ ওইটা হচ্ছে আরেক লাইন, আরেক জগৎ। আচ্ছা, সো আমি ধরে আশা করছি যে এই ডোমেইনটা মনে হয় খালি আছে, আমরা চেক করেও দেখছিলাম মনে হয়, ওয়েব ডিজাইন সার্ভিস বিডি লিখলাম, বিডি লিখলাম। আচ্ছা, সো চেক এটা আছে কিনা, তারপর চেক করে তারপরে ইয়ে করবে আর কি। তো প্রথমে হ্যাঁ, খালি আছে, অ্যাভেলেবল আছে। তো ঠিক আছে, এটা আমরা নিচ্ছি, দিয়ে জাস্ট হচ্ছে কন্টিনিউ। তার মানে কি, আমি প্রথমে হচ্ছে আগে হোস্টিং এর প্যাকেজটা সিলেক্ট করছি, দেন হচ্ছে এখান থেকে ডোমেইনটা সার্চ করে দেখছি যে ডোমেইনটা আছে কিনা, আমি বলে দিছি এটা রেজিস্টার এ নিউ ডোমেইন, মানে হোস্টিং এর সাথে আমার এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করে নিব, এবং দেন হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, সো এইখানে টোটাল প্যাকেজটা আমাকে দেখাচ্ছে যে 1 জিবি ডিস্ক স্পেস, 25 জিবি ব্যান্ডউইথ, 1 পার্ক ডোমেইন এন্ড আনলিমিটেড সাবডোমেইন, এইগুলো আমাকে অ্যাক্সেস দিচ্ছে। তো এই হচ্ছে বিষয়, এবং অর্ডার সামারি এখানে দেখাচ্ছে, দেন হচ্ছে কন্টিনিউ। পার্ক ডোমেইনটা হচ্ছে চাইলে এগুলো সেল করা যায় আর কি। মানে আপনি অনেকে কি করে ডোমেইন কিনে রেখে দেয়, দেন হচ্ছে পার্ক করে এগুলা দাম, নির্দিষ্ট একটা দাম জুড়ে রাখে যে আমি এত টাকা হলে এই ডোমেইনটা সেল করে দেব। তা আমাদের এখানে যদি কেউ এই ডোমেইনটা লিখে সার্চ করে, তখন দেখাবে যে এই ডোমেইনের দাম $200, কিন্তু নর্মাল ডোমেইন গুলা কত থাকে, $10, $5, $100, $10, $12, এর উপরে তো হয় না, তাই না? তো সেটা আপনি নির্ধারণ করে রাখলেন $100। কারো যদি মনে করে না আমার এটা নিতে হবে, সেক্ষেত্রে সে নিবে আর কি। আচ্ছা, তো এখানে আসতেছি যে এই ডোমেইন কনফিগারেশন, প্লিজ রিভিউ ইউর ডোমেইন নেম selection and any add-ons that are available for them. আচ্ছা, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন পিরিয়ড 1 বছরের জন্য, এবং ডিএনএস ম্যানেজার আমি নিব কিনা, এটা ফ্রি যেহেতু আছে আমি নিয়ে নিলাম, হ্যাঁ এটা আমি নিব। তারপরে আইডি প্রটেকশনটা কি, এটার জন্য আপনাকে $2 এক্সট্রা দিতে হবে। আইডি প্রটেকশনটা হচ্ছে এরকম, যেমন ধরেন whois.com নামে একটা ওয়েবসাইট আছে মেবি, ওইখানে আপনি আপনার ডোমেইন নেমটা যদি দেন, তাহলে এই ডোমেইনের ওনারকে, ওনারের ইমেল অ্যাড্রেস কি, এই ডিটেলস গুলা পেয়ে যায়। সো অনেকে এটা সিকিউরিটি পারপাস প্রকাশ করতে চায় না। তো সেক্ষেত্রে আপনি যদিও চান যে আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সো এখানে আপনার নাম বা আপনার ইমেল অ্যাড্রেস এগুলো আপনি শো করবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আইডি প্রোটেকশনটা, এটার জন্য হচ্ছে আপনাকে $2 করতে হবে। তো আমি এটা নিচ্ছি না, চাইলে এটা অ্যাড করে নিতে। তারপর হচ্ছে ইমেল ফরওয়ার্ডিং আপনি করবেন কিনা। সো ইমেল অ্যাকাউন্ট করলে তো ফরওয়ার্ডিং করার প্রয়োজন হতেই পারে, তো সেক্ষেত্রে আমি ইমেল ফরওয়ার্ডারটাও নিয়ে নিলাম। ঠিক আছে, সো এগুলো এক্সট্রা নিচ্ছে। তারপর হচ্ছে হ্যাজ হোস্টিং। সো হোস্টিংটা হ্যাজ হোস্টিং যদি না থাকতো, নো হোস্টিং দেখাইতো, তখন অ্যাড হোস্টিং এরকম দেখাবে, অ্যাড হোস্টিং এ ক্লিক করে দেন হচ্ছে আপনি অর্ডারটা করতে পারেন। যেহেতু আমি হোস্টিংটা ক্লিক করে এটা এগেইনস্টে এটা চলে আসছে, তার মানে এটা অটোমেটিকলি আমার এখানে শো করছে। দেন হচ্ছে কন্টিনিউ। ইমেল পাঠানোটি ফরওয়ার্ডিং বলে, বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনি তো জিমেইল ব্যবহার করে ফরওয়ার্ডিং করেন, মানে সেন্ড করেন। সার্ভারটা কার? জিমেইল কোম্পানি বা জিমেইলের। বাট এটা তো আপনি নিজে সার্ভার কিনতেছেন, তো সার্ভারের পারপাস আপনি চাইলে ইমেল মার্কেটিং করতে পারবেন, মানে আপনার ডোমেইনের আওতাধীন। ঠিক আছে, এমনি তো দেখায় যে abc@gmail.com, আর আপনি আপনার ডোমেইনের আওতাধীন ইমেল তৈরি করে যখন ইমেলটা পাঠাবেন, সেটা তো আর জিমেইল থেকে যাবে না, সেটা আপনি যে এইখানে হোস্টিংটা কিনলেন, এই হোস্টিং থেকে ইমেলগুলো ফরওয়ার্ডিং হবে, মানে সেন্ড হবে। আচ্ছা, এগুলো দেখবো না, আমি দেখাই দিব না। সো এই যে টোটাল জিনিসগুলো দেখালো, তো এখানে সাব টোটাল দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে প্রোমো কোড থাকে, মানে ডিসকাউন্টে অনেক সময় কোড থাকে, এই কোড যদি থাকে তখন এই কোডটা দিয়ে দিয়ে দিলে অনেক সময় এখানে অফার পাওয়া যায়।
ফ্রি তো আমরা যে প্যাকেজটা চুজ করছিলাম ওই প্যাকেজের সাথে একটা ডোমেইন ফ্রি ছিল, তার জন্য এটা 00 দেখাচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে চেক আউটে ক্লিক করছি। চেক আউটে যখন ক্লিক করতে যাব, সেখানে হচ্ছে আমার ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে, কারণ আমি তো এর আগে কখনো এখানে অ্যাকাউন্ট মানে প্রোডাক্ট যেহেতু অর্ডার করি নাই, তার মানে পিএন সার্ভারে আমার কোনো অ্যাকাউন্ট করা নাই। কিন্তু এই যে যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে হচ্ছে আপনাকে এখানে অ্যাকাউন্টগুলো দিতে হবে, ইনফরমেশনগুলো দিয়ে অর্ডার করলে আপনার অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে যাবে, আপনার প্রোডাক্টও অর্ডার হয়ে যাবে। সো আমার যেহেতু এর আগে অ্যাকাউন্ট আছে, সো এর জন্য আমি এখানে অলরেডি রেজিস্টারে ক্লিক করব। তখন আমার এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিব, আমাকে দিতে হবে আর কি। 71 পাসওয়ার্ডটা দিয়ে নিই। ওকে, তারপর হচ্ছে এখানে ডোমেইন রেজিস্ট্রেশন ইনফরমেশন, এখানে সবকিছু তো দেওয়াই আছে। তারপর টোটাল টাকা হচ্ছে এত। তারপর পেমেন্ট আমি কিভাবে দেবো, আমি এখান থেকে দিলাম হচ্ছে বিকাশ। বিকাশ সিলেক্ট করে দিলাম। আর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন গুলা ক্লিক করে গিয়ে আমি টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখে আসতে পারি, অনেক লম্বা কি কি নিয়ম কানুন এগুলা। এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম যে আমাদের টার্মস এন্ড কন্ডিশনের সাথে আমরা মেনে চলবো বা এগ্রি আছি। তো সবকিছু করার পর কমপ্লিট দ্য অর্ডার। ঠিক আছে, সো তারপর হচ্ছে এখানে একটা বিকাশ নাম্বার থাকবে, রেফারেন্স নাম্বার হিসেবে 912। নর্মালি ম্যানুয়ালি যেভাবে পাঠান সেটা হচ্ছে যার কাছ থেকে নেবেন, এখানে একটা মেনু ক্রিয়েট হলো, চাইলে এটা হচ্ছে আপনি প্রিন্ট করতে পারেন বা ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে রাখলে হচ্ছে এই ডকুমেন্টগুলো আপনার কাছে থাকলো, যেমন ইনভয়েস নাম্বার কত। আপনি যদি ফোন দিয়ে দেন, বলেন যে ভাই আমি একটা অর্ডার করছিলাম, আমি তো টাকাটা পাঠাইছি বা পাইছেন কিনা বা এরকম বিষয়টা অ্যাক্টিভ হলো না কেন বা এই বিষয়গুলো, তখন আপনাকে বলবে যে আইডি নাম্বার কত বা ইনভয়েসটা কত। সো অনায়াসে আপনাকে এটা আইডেন্টিফাই করা কয়েকটা ওয়ে থাকে, কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, আপনার ফোন নাম্বার বা আপনার নাম বা এই ইনভয়েস নাম্বার, এগুলোতে হচ্ছে খুব সহজে যতগুলা ক্লায়েন্ট থাকুক না কেন সেখান থেকে হচ্ছে আপনাকে সহজে খুঁজে বের করা যাবে। এই হচ্ছে সিস্টেমেটিক। সো চাইলে এটা আপনি আপনার ডাউনলোড করে রাখবেন। তো যাই হোক, সো এটা আমি অর্ডার করলাম, তো আমি পেমেন্ট না করা পর্যন্ত এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ করবে না। যাই হোক, সো আমি ব্যাক টু ক্লায়েন্ট এরিয়াতে যাচ্ছি। আমি আমার ক্লায়েন্ট এরিয়াতে ব্যাক করলাম, তো এই যে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস। ঠিক আছে, সো সাধারণত ধরেন আমি অর্ডার করলাম, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি লগ আউট দিয়ে। আচ্ছা, সো এখন পর্যন্ত আমরা কি বুঝলাম, আমি আবার পিএন সার্ভারে ব্যাক করি। আচ্ছা, সো আমরা এই পর্যন্ত দেখলাম যে ডোমেইন কি এটা তো আমরা বুঝি, ওয়েবসাইটের নাম কি আমরা ডোমেইন বলি, বা অ্যাড্রেসটা থাকে এটাকে বলে ডোমেইন নেম বলি। তারপর হচ্ছে ডোমেইন নেমের অনেক ধরনের এক্সটেনশন হয়, কোন ধরনের ওয়েবসাইটের জন্য কোন ধরনের ডোমেইন আমরা চুজ করব এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। পাশাপাশি দেখলাম একটা হোস্টিং চুজ করার ক্ষেত্রে আমরা কি ধরনের হোস্টিং চুজ করব, বা ডোমেইন এবং হোস্টিংগুলোকে কিভাবে অর্ডার করতে হয় কোন একটা ডোমেইন ইয়ের এগেইনস্টে, তখন আমরা এই জিনিসটা প্রসেসগুলো দেখলাম। তার মানে ডোমেইন বা হোস্টিং কিভাবে কিনতে হয় সেই প্রসেসগুলো আমরা এবার দেখলাম। সো পরবর্তী বিষয়টা হচ্ছে ধরেন আপনি পেমেন্ট দিয়ে দিলেন, আপনার সবকিছু ওকে হয়ে গেছে। সো আপনার ইমেল চেক করলে দেখবেন যে ইমেলে কনফার্মেশন মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। পাশাপাশি রেজিস্ট্রেশন যখন করবেন আপনি ইমেল আপনার ফোন নাম্বারটাও দিবেন, তখন ফোন নম্বরে এসএমএস চলে আসবে যে ইউর সার্ভিস অ্যাক্টিভ নাও ইউ ক্যান ইউজ, বা এরকম একটা মেসেজ চলে আসবে। তো তখন আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন। তো আমি ধরেন আমার যেগুলো অর্ডার করছি বা আমার আগে কিছু ছিল কিনা এগুলো আমি এখন অ্যাক্সেস নিতে যাচ্ছি। সো আমি আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। সো আমি লগ ইন করা ট্রাই করছি। ঠিক আছে, সো আমার এখানে দুইটা সার্ভিস আছে, তাই তো? সো আপনার কয়টা ডোমেইন আছে, কয়টা সার্ভিস নেম আছে, টিকেট কয়টা, তারপর হচ্ছে ইনভয়েস কয়টা আছে, আমার 6টা ইনভয়েস ক্রিয়েট হয়ে আছে। তো এরকম বিষয়গুলো থাকবে আর কি। সো আমি এখান থেকে সার্ভিসে ক্রিয়েট করছি, ক্লিক করছি। তো এখান থেকে আমার দেখাবে যে আমার কি কি সার্ভিস নেওয়া আছে, বা এই বিস্তারিত বিষয়গুলো এখানে দেখাবে। তো এখন তার মানে দেখেন আমার আলাদা আলাদা পাসওয়ার্ড লাগতেছে না, আমার যতগুলা ডোমেইন কিনা আছে সবগুলা ডোমেইন কি এই একটা অ্যাকাউন্টের আওতাধীন। তো এখন আমি কি করব, আমি আমার এই ডোমেইনের আওতাধীন সার্ভারের অ্যাক্সেস নিতে যাচ্ছি বা ঢুকতে যাচ্ছি। সো এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করি। অ্যাক্টিভে ক্লিক করার পর ইউ হ্যাভ অর্ডার ডিউ ইনভয়েস, আমার ইনভয়েস আছে মানে টাকা দেওয়া হয়নি এরকম একটা বিষয়। সো তারপর হচ্ছে এখান থেকে লগ ইন টু সিপিএনএল আমি ক্লিক করব। হ্যাঁ,
সো লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আমি আমার কন্ট্রোল প্যানেল বা সার্ভারের যে মেইন প্যানেল ওইখানে চলে যাব। হ্যাঁ 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 হ্যাঁ। এই হচ্ছে সার্ভারের অ্যাক্সেস। তাহলে আপনি মানে বলা যায় পৃথিবীতে 100টা হোস্টিং সার্ভিস কোম্পানি থাকলে এর মধ্যে 99টাই হচ্ছে এই সি প্যানেল ব্যবহার করে। সি প্যানেল ছাড়া আরো সফটওয়্যার আছে, তো ম্যাক্সিমাম মানুষই আপনি সবাই সি প্যানেলই ইউজ করে থাকে আর কি। বুঝতে পারছেন? সো বা অনেক সময় আপনার ক্লায়েন্ট এই ধরনের অ্যাক্সেস নাও দিতে পারে। আপনাকে ডাইরেক্ট হতে ঢুকতে হতে পারে আর কি। যেমন আমি একটু উদাহরণ দিই। যেমন আমার যে ডোমেইনটা, এটার নাম কি বাংলা টিউটোরিয়াল পয়েন্ট ডট কম। সো আরেকটা অ্যাক্সেস আছে সিস্টেম, যদি ক্লায়েন্ট আপনার ইমেলে সার্ভারের সি প্যানেলের অ্যাক্সেস যদি আপনাকে দেয়, আহ, আপনাকে অ্যাড্রেসগুলো এরকম থাকতে পারে, যেমন ধরেন আমার অ্যাড্রেস হচ্ছে এরকম বাংলা টিউটোরিয়াল পয়েন্ট ডট কম। তো সি প্যানেলে ঢুকতে চাইলে মানে এই যে সি প্যানেলে আমি ঢুকলাম না, এটা তো আপনার কয়েকটা প্রসেস হয়ে আমি এখানে আসলাম, কয়েকটা প্রসেস হয়ে আমি এখানে আসলাম। সো আপনি ডাইরেক্টও করতে পারবেন যে বাংলা টিউটোরিয়াল পয়েন্ট ডট কম সি প্যানেল, এই যে সি প্যানেল লিখে ইন্টারে চাপ করলেই, ইন্টার চাপ দিলেই আপনার এটা চলে আসবে। তবে আপনারাও এটা ট্রাই করেন না, কারণ 3বার পাসওয়ার্ড ভুল দিলে আমার অ্যাকাউন্টটা লক করে দিবে। হ্যাঁ, সর্বোচ্চ 3বার ভুল দেওয়া যাবে, এরপরে অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। যতক্ষণ না আমি সাপোর্টে কথা বলবো ততক্ষণ ধরে এই লকটা খুলবে না। সো আমি কিন্তু আর ক্লাস নিতে পারবো না পরে। তো এই একটা বিষয়। তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আপনাদের দেওয়া থাকে সি প্যানেলে, সার্ভারের এটা আলাদা, এবং প্রত্যেকটা ডোমেইন আওতাভুক্ত প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আলাদা। এই জিনিসটা একটু মনে রাখতে হবে আপনাদের। যাই হোক, এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেও সেম টু সেম ইন্টারফেসটা আপনাকে দেখাবে। তার মানে আমাকে বলেন, এই যে সি প্যানেলে আসা মানেই সার্ভারের ভিতরে ঢুকে যাওয়া। কথাটা কি আমি বুঝাতে পারছি? সি প্যানেলের ভিতরে লগ ইন করা মানেই আপনি সার্ভারের ভিতরে লগ ইন হয়ে আছেন। তার মানে প্রত্যেকটা মানে একটা ডোমেইন হোস্টিং আওতাভুক্ত ডোমেইন কিভাবে অর্ডার করতে হয়, এবং অর্ডার যদি করা হয়ে যায় ডোমেইন এন্ড হোস্টিং, দেন সার্ভারের ভিতরে কিভাবে এন্ট্রি করতে হয়, এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন।